বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে ৩বার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শুক্রবারের ভূমিকম্পে ১০ জনের মৃত্যু এবং বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটলের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠার কয়েক ঘন্টার মধ্যেই আরও ৩বার ভূকম্পন অনুভূত হয়। শুক্রবার থেকে শুরু হওয়া এসব ভূমিকম্পের কারণ এবং অল্প সময়ের মধ্যে একের পর এক এ ধরনের ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে নানামুখী বিশ্লেষণ হচ্ছে। এ নিয়ে জনমনেও তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এসব নিয়ে কথা বলবো আমাদের আজকের ZSRM প্রেজেন্স মিট দ্য পিপলে। আপনাদের সাথে আছে আমি শান্তা শার্লিন এবং আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার সাথে রয়েছেন জনাব হুমায়ুন আক্তার, ভূমিকম্প বিশেষজ্ঞ এবং সাবেক অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব গওহর নঈম ওয়ারা, লেখক এবং গবেষক, স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছে কিছু শিক্ষার্থী যারা অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব সৈয়দ হুমায়ুন আক্তার, আপনার কাছে প্রশ্নটি শুরু করতে চাই যে নরসিংদীর একটি ভয়াবহ ভূমিকম্প আমরা দেখলাম, নরসিংদীতে উৎপত্তি স্থল। শুক্রবারের এই ভূমিকম্পের পরে আমরা অনেক ধরনের বিশ্লেষণ দেখেছি। আমি কিছু বিশ্লেষণের কথা বলতে চাই। যে একটি বিশ্লেষণ বলছে যে যেই উৎস থেকে এবারে ভূমিকম্প হয়েছে সেখানে বড় মাত্রায় ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে গেছে এবং সেটি বের হয়ে আসবে, সেটির অপেক্ষায় রয়েছে। তারা মনে করেন যে একের পর এক ভূমিকম্প সেটির আভাস দিচ্ছে। আবার অন্য একটি বিশ্লেষণ যদি আমি বলি যে মাধবদী ও পরের ভূকম্পনগুলোর বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায় যে তাদের যে মাত্রা সেটি কমে আসছে, যে কারণে তারা বলছেন যে একই উৎস থেকে এরকম বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আসলে কমে গেছে। কোন ভাবনাটিকে আপনি এগিয়ে রাখবেন, কোন বিশ্লেষণটিকে গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরটা একটু আমি পরে দিই, তার আগে আমি একটা ভূমিকা দিয়ে নিই, তাহলে সবার জন্য সুবিধা হবে আর কি বোঝার জন্য। প্রথমত যে শুক্রবারে যে ভূমিকম্প হলো এটা হচ্ছে স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র কম্পন আমরা অনুভব করেছি। হ্যাঁ, আমরা তো সিনিয়র সিটিজেন, আমাদের লাইফ টাইমে এত বড় করি নেই। এবং এবং পরবর্তীতে আরও এটার ফলে তো যে জনমনে যে আতঙ্ক বিরাজ করছে এবং তারপরে দিন আবার পরপর দুটা সকালে এবং সন্ধ্যায়, এবং সন্ধ্যাটা আর একটু মানে আফটারশকটা একটু বড়। এটার ফলে সাধারণ মানুষ সবার ভিতরেই আরও আতঙ্ক প্রশমিত হলো, মানে ছড়িয়ে পড়লো। এবং তার সাথে আপনার মানে সোশ্যাল মিডিয়াতে নানা রকম বক্তব্য, নানা রকম অ্যানালাইসিস, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এবং পলিসি মেকার, সরকার, তাদের মধ্যে বিভ্রান্তি এবং তারা মিসগাইডেড হচ্ছে এটার জন্যে। এখন কোথায় ভূমিকম্প হবে, এটা এই ভূমিকম্পে পরবর্তীতে ভূমিকম্পের সম্ভাবনা আরও কমে গেল কি না বা সম্ভাবনা আরও বাড়লো কি না, এটা নির্ভর করে হচ্ছে ওইখানে ভূগঠন এবং কি পরিমাণ শক্তি জমা হয়ে আছে। এখন এই সময় আমরা হলাম কি সবাই এক্সপার্ট হয়ে গেলাম। হ্যাঁ, আমাদের বিভিন্ন যে পেশার আমরা ভূমিকম্প নিয়ে গবেষণা করি, আমরা সবাই ভূমিকম্প বিশারদ হয়ে গেলাম, এক্সপার্ট হয়ে গেলাম। এইটা ক্লিয়ার করার জন্য আমি একটু বলি যে এই আর্থকুয়েক বা সাইসমোলজিস্ট, এটা 4টা বা 3টা যদি ব্রড ব্রাঞ্চ ডিসিপ্লিন ধরি, তার মধ্যে একটা হচ্ছে আর্থকুয়েক জিওলজি, যেটা নিয়ে আমি গবেষণা করছি হ্যাঁ গত 2 দশকের উপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। এখানে হচ্ছে আমরা ভূত্বকের ভিতরে কি প্রক্রিয়ায় শক্তি জমা হচ্ছে, কোথায় জমা হচ্ছে এবং শক্তি জমা হওয়ার হার কত এবং এ পর্যন্ত কত শক্তি জমা হয়ে আছে, সেটা আমরা নিখুঁতভাবে এখনকার যে সফিস্টিকেটেড টেকনোলজি সেটার মাধ্যমে এটা বের করতে পারি এবং অলরেডি আমরা এই জিনিসগুলো বের করেছি। এবং আমাদের সেই গবেষণা হচ্ছে নেচার জিও সায়েন্স 2016-তে আমরা প্রকাশ করেছি। তো সেখানে সব কিছু এখানে বলা আছে। বাংলাদেশে ভূমিকম্পের উৎসগুলা কোথায়, প্রধান 2টা জায়গা আছে, একটা ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন। তার মধ্যে সাবডাকশন জোনে হচ্ছে 8-এর অধিক মাত্রা, 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্প ওখানে জমা হয়ে আছে। কিন্তু আমরা বলছি না যে এখানে 8 বা 9 মাত্রার ভূমিকম্প হবে, এখানে হচ্ছে মিডিয়া বা অন্যরা ভুলভাবে এটা কোট করছে। আমরা বলছি শক্তি জমা হয়ে আছে, কি পরিমাণ
ভূমিকম্প হবে সেটা কিন্তু আমরা বলছি না। তাহলে শক্তি জমা হওয়ার অর্থই আসলে ভূমিকম্প হওয়া না। না, আমি বলছি জিনিসটা যে শক্তিটা কিন্তু জমা হয়ে আছে, এটা আমরা জানি। এবং আমাদের যে সেগমেন্টে সাবডাকশন জোনের যে সেগমেন্টে এই পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেখানে গত 800 থেকে 1000 বছরে ভূমিকম্প হয় নাই, লকড হয়ে রয়েছে, আটকে রয়েছে। হ্যাঁ, এটা আনলকড হবে বা এখান থেকে বড় ভূমিকম্প হবে যখন এটার ফ্রিকশন এনার্জি এক্সিড করবে, আটকে রাখার সক্ষমতা যখন ভেঙে যাবে, তখন এটা হঠাৎ করে এরকম স্লিপ করবে, তখনই বড় ভূমিকম্প হবে। তো এখন হচ্ছে সেই দিন যে ভূমিকম্পটা হলো 5.7, যেটি পরবর্তীতে বোধহয় 5.5 বলে না ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। 5.7ই ধরি, 5.5ই ধরি, কোনো অসুবিধা নাই। এবং পরবর্তীতে সকালে 3.3 এবং সন্ধ্যায় হলো 4. কত জন হলো। তো এই তিনটা কম্বাইন করে যে শক্তিটা, সেটা হচ্ছে যে শক্তি জমা হয়ে আছে তার 0.1 লেস দ্যান 0.1%। আচ্ছা, যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে ওখানে, ওইটা যদি পুরাটা বের হতে হয়, হ্যাঁ, যদি দৈনিক যদি গড়ে 4-5টা করে 3 থেকে 5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 200 বছর লাগবে এই শক্তিটা বের হতে। তো সাধারণত এই সাবডাকশন জোন এটা হচ্ছে নটোরিয়াস। হ্যাঁ, পৃথিবীর যেখানে এই সাবডাকশন আছে সেখানে হচ্ছে নটোরিয়াস টাইপের ভূমিকম্প হয়। সেখানে বিপুল পরিমাণ শক্তি দীর্ঘ সময় ধরে 500, 700, 1000, 2000 বছর ধরে জমা হয়, তখন হঠাৎ করে বিরাট একটা বিস্ফোরণ। হ্যাঁ, সেটা 7-এর উপরে 8 হতে পারে, 9 হতে পারে। যেরকম 2004-এর ডিসেম্বর, 26শে ডিসেম্বর সুমাত্রায় 9.3 মাত্রার ভূমিকম্প এবং সুনামি হলো, তাই না? তো একই সাবডাকশন জোনে আমাদের হচ্ছে ল্যান্ডওয়ার্ড সাইডে, আমাদের উত্তরে আমরা অবস্থান করছি, দুটো প্লেট একই মার্জিনে। তো এখানে যে কোনো সময় হতে পারে। এখন সেদিনকার ভূমিকম্প সেখানে যদি আমরা ভৌগোলিকভাবে যদি আমরা ওটা প্লট করি, তার জিওগ্রাফিক পজিশন, তাহলে দুটা প্লেটের সংযোগস্থল যেখানে, ওই সংযোগস্থলে ওই নরসিংদীর যে 5.7 এবং তার পরের দিন যে দুটা ভূমিকম্প হলো, সেই মেন শক থেকে আরেকটু 5-10 কিলোমিটার উত্তরে ওই একই ওই মানে সংযোগস্থলে অবস্থিত। তো সেইটা একটা বার্তা দিচ্ছে যে আমরা যে শক্তিটা জমা হয়ে আসি ভূত্বকের মধ্যে সাবডাকশন জোনে, সেই শক্তিটা আমরা বের হওয়ার চেষ্টা করছি, কিছুটা বের হয়েছি। উই আর অ্যাট ইয়োর ডোর, এবং সামনে আমরা যে কোনো সময় তোমার ঘরের মধ্যে বিরাট শক্তি নিয়ে হাজির হতে পারি। এটাকে আপনি ফোর্স শক হিসেবে ধরছেন? এটা ফোর্শক, বা এটা যদি কিছুদিন থেমে থাকে তাহলে এই অংশটাকে আমরা বলবো যে ওটা মেন শক, পরের দুটা আফটার শক। এরপর হয়তো 1-2 বছর গ্যাপ দিয়ে বা 5 বছর 10 বছর গ্যাপ দিয়ে ওই শক্তিটা বের হতেই হবে, ওর কোনো বিকল্প। কতটুকু রিস্ক জোনে আছে বাংলাদেশ? ভূমিকম্পের ঝুঁকির কথা যেটা বলছেন, হ্যাঁ, সেটার দিক দিয়ে এই যে দুটো উৎস, একটা ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন, যেটা সিলেটের পাহাড়ি অঞ্চল থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। এখানে যে কোনো জায়গায় ভূমিকম্প হোক না কেন, যদি 7 মাত্রার উপরে হয়, হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা। কেন ঢাকা ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে যে উপাদানগুলা ভূমিকম্পের ঝুঁকি বাড়ায়, তার সবগুলা উপাদান হচ্ছে ঢাকায় বিদ্যমান। প্রথমত হচ্ছে অধিক জনসংখ্যা, যেখানেই জনসংখ্যা ডেন্সিটি বেশি, সেখানে যে কোনো ধরনের হ্যাজার্ড হবে। জি, এই প্রসঙ্গ ধরে জনাব গওহর নাইব ওয়ারা, আপনার কাছে আসতে চাই যে ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি বা প্রভাব সবচেয়ে বেশি পড়বে ভূমিকম্পের কারণে, বিষয়টি বলছিলেন। আমাদের ঢাকা শহরে যেভাবে করে বিল্ডিংগুলো গড়ে উঠেছে, তারা কি বিল্ডিং কোড মেনেছে বা মানা হচ্ছে কি? ধন্যবাদ। বিল্ডিং কোড আগে তো ছিল না, বিল্ডিং কোড এখন হয়েছে, তারপরে বছর 2 পরে সেটা গেজেট হয়েছে। তো এইটা এখন ইমপ্লিমেন্ট কারা করবে, এখন রাজুক করবে নাকি মিউনিসিপ্যালিটিগুলো করলে তাদের কি হবে, এটার সর্টেড আউট হয়নি। ফলে যে যার মতন করে বাড়ি বানাচ্ছে। এবং এমনও আছে হয়তো রাজুকের কাছ থেকে পাস করেছে 12 তলা, তারপরে তার একটু পরে মনে হয়েছে একটু বাড়ায় নিই। আপনি যদি উত্তরা থেকে ইয়েতে আসেন, মেট্রো রোলে আসেন, 2 পাশে দেখতে পাবেন যে অনেকে অ্যাড করছে, এমনকি টিনের ছাপড়াও উপরে করেছে। তো এইভাবে আমাদের চলছে আর কি। এমনকি তো সেটা একটা দিক। আরেকটা দিক হলো যেটা ধরেন আপনার এই স্টুডিও, এখন যদি একটা কিছু হয়, আপনি কি জানেন কোথায় গিয়ে আপনাকে দাঁড়াতে হবে? আপনি জানেন না। আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে এই কাজগুলো করে রাখা উচিত। কারণ আমরা তো জানি, আমরা যেটা
প্রফেসর হুমায়ুন বললেন যে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি, দ্যাট ইজ গিভেন, এটা বিশ্বাস করতে হবে। আমরা ঝুঁকির মধ্যে আছি, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এমনকি ভূমিকম্প ছাড়াও আমাদের 10টা বিল্ডিং একসাথে মাটির নিচে চলেও যেতে পারে, এমন পরিস্থিতি আছে। কারণ আমাদের মাটির নিচটা আমরা ফাঁকা করে ফেলছি, মাটির নিচে কোনো পানি নাই। আপনি যদি এখন 10 তলাও নিচে যান দেখবেন সব ধুলাবালি হয়ে গেছে। তো আমরা খুবই একটা রিস্কের মধ্যে আছি নানানভাবে। আমার বিল্ডিং ধসে পড়তে পারে, আমাদের রানা প্লাজার মতন ঘটনা ঘটতে পারে। কিন্তু সবসময় আমাকে ভাবতে হবে কতটুকু প্রস্তুত আছি, আমি কিভাবে এটাকে মিনিমাইজ করতে পারি। আমি যদি একটা বড় বিল্ডিংয়ে থাকি, সেই বিল্ডিংয়ের বা আমার একটা ফ্লোরে যদি আমি থাকি, ওই ফ্লোরের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা সেটা তো আমি চিহ্নিত করে রাখতে পারি, এবং এগুলো মহড়ার মাধ্যমে আমাকে করতে হবে। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছেলেরা লাফায় পড়লো, তারা তো প্যানিকে লাফিয়েছে। তাদেরকে কেউ কোনোদিন বলেছে যে জানলা দিয়ে লাফিয়েও নাই, যে আমাদের নবীন বরণ হয়, আমরা তাদেরকে গান টান দিয়ে বরণ করি। কিন্তু ওই সময় তো এগুলো বলা দরকার যে তুমি যদি মহাসিন হলে থাকো, যদি তুমি 3 তলার উপরে থাকো, তোমার এই রিস্ক আছে। আমরা 2 দিকে 2টা সিঁড়ি করেছি, যদি একদিকে আগুন লাগে অন্য দিকে সিঁড়ি দিয়ে বেরোতে হবে। এগুলো বেসিক জিনিস। এই বিষয়ে একটু যুক্ত করেছি, বিভিন্ন অফিসে দেখা যায় অনেক সময় ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, মহড়া দেয়া হয়। আপনি যেটার কথা বলছিলেন যে যদি আগুন লাগে কি হবে, ভূমিকম্প হলে কিভাবে নেমে যেতে হবে, কিন্তু বাসা বাড়িতে কিভাবে আমরা নিরাপদে থাকতে পারি বা এই ধরনের ঘটনার পরে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, কোথায় অবস্থান নেওয়া উচিত, এই সংক্রান্ত কোনো গাইডেন্স আমরা কখনো পাই না। তো আপনার সাজেশন কি থাকবে যে হঠাৎ করে যখন ভূমিকম্প আসে, যেহেতু এটা আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না, তখন আমাদের কোথায় অবস্থান নেওয়া উচিত? ধরেন প্রত্যেক বাড়িতে বিম, যেখানে 2টা বিম জয়েন করছে, এটা সবচেয়ে সেফ জায়গা, তাই তো হুমায়ুন? বিম, দেন হচ্ছে কোনো টেবিলের নিচে, সোফা সেটের নিচে যদি যায়। এখন আমাদের দেন 2টা ওয়ালের কর্নারে, বাট ইউ শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য হেভি অবজেক্টস এন্ড ফ্রম দ্য গ্লাস উইন্ডো। সেটাই, এবং সেটা ধরেন মানে যেন আমরা প্রোটেক্ট করতে পারি কিছু ভেঙে পড়লে। আর যদি কিছুই না থাকে কোনো কিছু, তাহলে মাথার উপর এরকম হাত দিয়ে হেড ইনজুরি যাতে না হয়, এটা হাঁটু গেড়ে বসে একটা হোল্ড করা, কিছু একটা জিনিস ধরা এবং মাথাটাকে বাঁচানো। বালিশ দিয়ে হতে পারে, আমি হেড দিয়ে করতে পারি। এবং এই জিনিসগুলা শিশুদেরকে শেখাতে হবে বাড়িতে। শুধু তো বড় মানুষরা থাকেন, আপনি দেখেছেন টেলিভিশনে দেখাচ্ছিল, অনেকে সিসিটিভিতে আছে, যে বাবা দৌড়িয়ে চলে যাচ্ছে, পাশে যেন বাচ্চা আছে, এটা তার খেয়ালই নাই। মানে আমরা একটা চাইল্ড ব্লাইন্ড সোসাইটিতে বসবাস করি। আমরা শিশু যে আছে আমাদের, যেমন নারীরা যে আছে এটা আমরা যেমন বিশ্বাস করি না, শিশুরা যে আছে এটাও আমরা বিশ্বাস। নাহলে ওই পিতা কিভাবে দৌড় দিয়ে পালাইতে পারে নিজে বাঁচার জন্য? সে তো বাঁচতে পারবে না, সে তো বাইরে যাচ্ছে, ওখানে তো সে পড়ছে। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও আমরা দেখেছি, তাকে ওখানেই থাকতে হবে। এবং এখানে আমাদের ধরেন স্কুল থেকে এই শেখাটা হতে পারে, এই ড্রিলটা স্কুলে হতে পারে। যে আপনি বললেন যে অফিসে ড্রিল হয়, অফিসে যখন ড্রিল হয় ফায়ারের, এবং সবাই হাসছে, দেখে, জানে তো আজকে ড্রিল হচ্ছে, এটা তারা কেউ এটা সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু এটাকে সিরিয়াসলি নিতে হবে। এটা তো আমাদের শিক্ষার একটা অংশ হতে হবে। প্রত্যেক স্কুলে তো ড্রিলের একজন টিচার আছে, উনি যেমন পিটি শেখায়, তখন এটাও শেখাবে যে আমার ইভ্যাকুয়েশনটা কেমন করে হবে। আরেকটি বিষয় জানতে চাই, যে এই যে বলছিলেন প্যানিক করে জানালা থেকে লাফ দিয়ে পড়ে যায়, এরকম বিষয়গুলো থেকে মানে সরে আসা উচিত সবারই। তো রাস্তায় বের হওয়ার ব্যাপারটা আপনি কি বলবেন, যে বাসা থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে যাওয়া উচিত? কারণ অনেক সময় দেখা যায় দেয়াল ভেঙে কয়েকজনের মৃত্যু হয়েছে, আমরা দেখেছি যে 10 জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই এই ঘটনা ঘটেছে। রাস্তায় অবস্থান করাটা কি নিরাপদ? এই ঘটনা থেকে দেখা যাচ্ছে যে যারা বেরোয় না তারা বেঁচে আছে। তার মানে প্রথমেই যেটা করতে হবে, আপনার গৃহের কোণেই আপনাকে অপেক্ষা করতে হবে। 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের বেশি তো হয় না সাধারণত। ওই সময়টুকু আপনাকে যেখানে আছেন ওখানে মোটামুটি নিরাপদ জায়গার ভিতরে, যেগুলো আমরা বললাম, এরকম জায়গায় তাকে গিয়ে অবস্থান নিতে হবে। কোনো মতেই লাফানো বা বেরোনো যাবে না, সিঁড়ি দিয়ে তো যাবেই না, এবং সিঁড়িতে আটকে যাবে অনেকে। যেমন ফায়ার হলে, যে আমাদের বেশিরভাগ গার্মেন্টসে ফায়ার হলে সিঁড়িতেই পদদলিত হয়ে মারা যায়। তো সেটা আমাদের আর্থকুয়েকের সময় এটা মাথায় রাখতে হবে, এবং এটা আমাদের সকলকে বলতে হবে, শেখাতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে আর্থকুয়েক হয়েছে বলে আজকে আমরা এত আলোচনা করছি, যদি না হতো আমরা কিছু করতাম। আবার অনেকদিন আর্থকুয়েক না হলে আমরা ভুলে যাব। এই আলোচনাগুলো যেটা গভর্নর মোয়ারা যেটা বলছেন, সেটা হচ্ছে থাম রুলস হচ্ছে ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন, তাই না? ইউ শুড নট মুভ উইদিন, মানে 2-1 কদমের মধ্যে। যখনই ঝাঁকুনি আমি অনুভব করব, তখন 2-1 কদমের মধ্যে আমি যেখানেই থাকি না কেন, আমার বসত বাড়িতে থাকি, রাস্তায় থাকি, স্কুলে থাকি বা অফিসে থাকি, 2-1 কদমের মধ্যে আমি
মানে নিচে কোনো একটা শেল্টার নিব নিরাপদ 2, স্থানে 3 বসে এবং সেই shelter শেল্টারগুলো কি সেটার জন্য আমি একটা আজকালকার যে প্রজন্ম এবং যে টেকনোলজি এদের দুটার কম্বিনেশনে আমি একটা নিউ আইডিয়া ডেভেলপ করেছি। আচ্ছা। যদি অ্যালাউ করেন সময় দেন আমি তাহলে এটা জি, বলতে পারি। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, তারপরে আপনার Right. কাছ থেকে আইডিয়াটা শুনবো, প্লিজ বলুন। যদি এই যে ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রা, এটি যদি কোনোভাবে 6.9 মাত্রার হয়, তাহলে ঢাকা শহর, এই যে ঢাকা শহর, এখানে প্রায় 8.65 লাখ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার আর্থিক ক্ষতি পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি মার্কিন ডলার, এবং যার যদি ক্ষতিটা পূরণ করতে চায় তাহলে আসলে সেটার পরিমাণ দাঁড়াবে প্রায় 4,500 কোটি মার্কিন ডলার। সংখ্যাটা অনেক বড়, এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, এই সমীকরণগুলো রাজুকই দিচ্ছে, যাদের কাছে কিনা দায়িত্বটা ন্যস্ত ছিল যে এই ক্ষতি যাতে না হয় এই বিষয়গুলো দেখাশোনা করার। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে জবাবদিহিতার জায়গাটা কোথায়, কিংবা দায়বদ্ধতার জায়গাগুলোই বা আসলে কোথায়, এটি স্যারের কাছে প্রশ্ন। এবং আরও একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, যদি অ্যালাউ করতেন, যে রাজুকি বলছে যে ড্যাপ পরিবর্তন করা হচ্ছে ব্যবসায়ীদের চাপে, এবং এফএআর বাড়ানো হচ্ছে ব্যবসায়ীদের চাপে, এবং এখানে নাকি রাজনৈতিক নেতাদেরও একটা উদাসীনতা আছে। তো ব্যবসায়ী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, কিংবা যদি সামগ্রিকভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আসলে আমাদের লজ্জাবোধের জায়গাটা কোন জায়গায় যাওয়া উচিত, যে জায়গায় গেলে আসলে আমরা আমাদের এই যে এত কোটি মানুষের প্রাণে যে শহরটা দাঁড়িয়ে, সেই শহরটার জন্য আমরা ভাবতে পারবো। জি, জনাব সৈয়দ হুমায়ুন আখতার, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমি বলি না, যেটা ড্যাব, যেটা অনেক দিন ধরে শুনে আসছি, তাই না? তো সেটা আসলে এখানে ইন্টারাপ্টেড হচ্ছে অনেক সময়, তাই না, বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়িক বিভিন্ন ইস্যুর থেকে। কিন্তু এইগুলোর সাথে তো আমার কম্প্রোমাইজ করলে হবে না। আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য সুন্দর নগরী যদি আমি তৈরি না করতে পারি, সেই তৈরি করার দায়িত্ব হচ্ছে আমরা এখন যারা রয়েছি আমাদের, তাই না? তো আমরা এখন যারা রয়েছি, এটা হচ্ছে দায়িত্ব আমাদের, যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে একটা বাসযোগ্য সুন্দর একটা সেফ একটা কী বলে সিটি যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে এর দায়িত্ব বর্তাবে আমাদের। এইখানে আসলে নেচারের সাথে কম্প্রোমাইজ করা উচিত না। আমার যে ল্যান্ড যে কনফিগারেশন রয়েছে, আমার এটা হবে ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করতে হবে প্রথমে। সেখানে জিওলজিক্যাল দেন অন্যান্য যেসব জিনিস রয়েছে সেইগুলাকে কনসিডার করে, দেন আমার এখানে পপুলেশন ডেন্সিটি কত, কি পরিমাণ ভবিষ্যতে আরও পপুলেশন বাড়তে পারে, কি কারণে বাড়তে পারে, বা কতটুকু আমি অ্যালাউ করব, সেইটার উপরে আমার হাই রাইজ কতটা হবে, কোন জায়গায় হাই রাইজ করতে পারবো, কোন জায়গায় করতে পারবো না, কোন জায়গায় আমার ওয়াটার বডি, কেননা জীবন বাঁচার সাথে পানি হচ্ছে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমার যদি পাশে যদি ওয়াটার না থাকে, ওয়াটার ক্রাইসিস, গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে যাচ্ছে, তাই না, খাল সারফেস ওয়াটারও নাই, যেটা জলবদ্ধতা সৃষ্টি করছে এগুলা ফিল করে, তাই না, সেই জলবদ্ধতার কারণে ক্রোর্স অফ ইকোনমিক লস হচ্ছে, দেন এটার হেলথ ডিজিজ হচ্ছে, ডক্টরের কাছে যেতে হচ্ছে। তো আমার মনে হয় এগুলোর সাথে কম্প্রোমাইজ করা উচিত না। এটার জন্য আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদের এইসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকায় অপরিকল্পিত নগরায়নের ফলে যে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এই বিল্ডিংগুলো, ভূমিকম্প যদি রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প হয়, সেক্ষেত্রে 30 থেকে 40% ভবন ধসে পড়তে পারে এমন একটা ধারণা করা হয়। এবং আমাদের একজন স্টুডেন্ট যে প্রশ্নটি করলেন, যে ধরনের স্ট্যাটিস্টিক দেখালেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আসলে প্রফেসর হুমায়ুনের ভালো জানা আছে না, যে অঙ্কগুলো আসছে এগুলো সবই কল্পিত অঙ্ক। কি হবে না হবে আমরা জানি না, আমরা শুধু জানি একটা ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্প হতে পারে, এবং আমাদের যে বর্তমানে যে স্ট্রাকচার আছে সেগুলো অনেক ভেঙে পড়বে, এখানে যত লোক থাকে এরা ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু ঢাকা না, আমাদের কিন্তু গত কয়েকদিনের আলোচনা সবই ঢাকা কেন্দ্রিক। আপনি যদি ডেড বডি গুনেন তাহলে ঢাকা শহরে ডেড বডি কিন্তু বেশি ছিল না, ঢাকার বাইরেও এটা হতে পারে এবং হয়েছেও। তো ঢাকার বাইরেও আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারবো। প্রফেসর হুমায়ুন যে কথাটা বললেন যে আমরা মাটির নিচে পানি আর নাই, আপনি যদি মফস্বলের কেউ থাকেন আপনারা জানবেন যে মফস্বলে জেলা শহরগুলোতে এখন একটা নতুন সিস্টেম বেরিয়েছে, সাবমার্জেবল ওয়াটার পাম্প বসাচ্ছে, পাম্প বসিয়ে পানি নিচে থেকে উঠিয়ে নিচ্ছে, এবং এটার কোনো রেগুলেটরি কেউ করছে না যে কতটুকু গেল, আমি আর কয়টা দিতে পারবো। মিউনিসিপ্যালিটিকে টাকা দিলেও 5,000 টাকা ধরা আছে, ওখানে 20,000 টাকা দিলে একটা পাওয়া যায়। তো
তো আসলে ঘুরে ফিরে আমাদের যে জায়গাটায় যেতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের গভর্নেন্স। গুড গভর্নেন্স যদি থাকতো, যদি আমাদের জবাবদিহিতা থাকতো, এগুলো নিয়ে প্রশ্ন করার মতো নিয়ে থাকতো। কিন্তু আবার মানুষও, যেটা প্রফেসর হুমায়ুনও বলছেন, যে আমরা আসলে দেশপ্রেমিক না, আমরা আসলে দেশটাকে ওন করি না। আমি যখন ফার্স্ট ইয়ারে আমার নতুন ছেলে মেয়েদের প্রশ্ন করতাম যে তুমি আগামী 7 বছরের ভিতরে নিজের কী কেরিয়ার দেখছো, বিশ্বাস করেন 90% ছেলে মেয়েই বলছে যে তারা দেশের থেকে চলে যাবে, থাকবে না কেউ দেশে। তো যারা দেশে থাকবে না তারা দেশকে নিয়ে কেন ভাববে? এবং আমাদের লেভেলে যারা আছে তাদের ছেলেমেয়েরা সবাই বিদেশে চলে গেছে, এবং যারা যায়নি তারা হয়তো প্লেনের টিকিটের অপেক্ষায় আছে। সবাই চলে যাবে। এই দেশটাকে আমরা কেউ ওন করি না, এই শহরটাকেও আমরা কেউ ওন করি না। সেই জন্য তো ঈদের সময় সবাই বাড়ি চলে যায়, শহরটা ফাঁকা হয়ে যায়। কিন্তু এই শহরে মানে ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এই শহরটাকে অনিরাপদ করে তোলার পেছনে আমাদের ভূমিকা আছে। আমাদের ওই জায়গাটায় ফেরত আসতে হবে, দেশটাকে আমাদের ওন করতে হবে। শুধু জাতীয় সঙ্গীত গাইলে তো হবে না, দেশটাকে আমার ভাবতে হবে। ধন্যবাদ আপনার কাছে ফিরতে চাই সৈয়দ হুমায়ুন আখতার। আপনারা একটা নতুন অ্যাপ লঞ্চের কথা ভাবছেন যে জনগণকে জানানোর জন্য ভূমিকম্প প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া উচিত বা তাদেরকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য আপনারা সেই পদক্ষেপগুলো নিচ্ছেন, এই বিষয়ে একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের ভূমিকম্পের উৎস রয়েছে এবং নানা কারণে ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে ঢাকা শীর্ষের দিকে অবস্থান করছে, এবং যে গত ভূমিকম্প হলো সেখানে আমরা দেখলাম যে মানুষজন সাংঘাতিকভাবে আতঙ্কিত এবং ট্রমাটাইজ, এবং এই এফেক্টটা থাকবে আগামী 6 মাস, 1 বছরও থাকবে, বা 1.5-2 বছর অনেকের মধ্যে এই জিনিসটা থাকবে। তো এখানে সরকার অনেক আগের থেকেই কাজ করছেন। তো আমাদের ভূমিকম্পের যে প্রস্তুতি, সিডিএমপি তারা কাজ করেছে এর আগে, কিন্তু তাদের যে রিকমেন্ডেশন সেটা একটু থেকে আমি আমার যে রিকমেন্ডেশন ওইটার সাথে ইন অ্যাডিশন টু দ্যাট, সেটা আমি এখানে বলবো। আমাদের দুটো টার্গেট নিয়ে এগোতে হবে। একটা হচ্ছে রিস্ক রয়েছে, রিস্কটাকে কমিয়ে আনতে হবে, ঝুঁকিগুলোকে কমিয়ে আনতে হবে। আর একটা হচ্ছে পৃথিবীর সব জায়গাতেই দুর্যোগ হয়, দুর্যোগের পরে আবার খুব দ্রুত আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি, সেই সক্ষমতা তাদের আছে। আমাদের সেই সক্ষমতা নেই বা আমাদের সেই প্ল্যানও নেই। তাহলে দুটো টার্গেট নিয়ে আমাদের সামনে এগোতে হবে। একটা রিস্ক রিডিউস করতে হবে, আর একটা হচ্ছে রেজিলিয়েন্স। ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা? হ্যাঁ, সেটাই বলছি, রেজিলিয়েন্স। এখন এই যে রিস্ক রিডাকশনের ক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেস করা, জনগণকে সচেতন করে গড়ে তোলা, যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, এবং ভূমিকম্প পরবর্তী কার কি দায়িত্ব সেটা কমিউনিটি লেভেলে সেটা পালন করা, ফ্যামিলি লেভেলে সেই দায়িত্বগুলো পালন করা, ফ্যামিলি লেভেলে ডিজাস্টার প্ল্যান তৈরি করা, কমিউনিটি লেভেলে ডিজাস্টার প্ল্যান তৈরি করা। আর এই যে নিরাপদ জায়গা, যেটা গর্নাই মোয়ারা যেটা বলছিলেন, এই জিনিসটা তো আমরা কেউ জানি না, বেশিরভাগ মানুষই জানে না। হ্যাঁ, কেউই জানি না যে কোনটা আমাদের জন্য নিরাপদ। আর একটা হচ্ছে ভূমিকম্প হলে আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না। আতঙ্কিত হলে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। সেই জন্যে আমার যেটা প্রস্তাব, যে ভূমিকম্পের হচ্ছে 3টা এই প্রস্তুতির ভিতরে 3টা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব। আমারটা হচ্ছে সরকারের যেটা আছে মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব। স্বল্পমেয়াদী প্রস্তাবের সেখানে তাদের ঘাটতি রয়েছে। স্বল্পমেয়াদী প্রস্তাবে যেটা বললাম অ্যাওয়ারনেস ডেভেলপ করা, সেটা হচ্ছে আমরা যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম উন্মুক্ত একটা প্রতিযোগিতার মাধ্যমে, যে আমাদের যারা তরুণ রয়েছেন তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। এখনকার তরুণ হচ্ছে স্মার্টফোন ব্যবহার করে তাদের একটা ডিজিটাল অ্যাডিকশান, এবং ড্রাগ অ্যাডিকশানের থেকে এটা আরও ভয়াবহ। সোসাইটি আমার মনে হয় একটা নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। আমরা এইখান থেকে তাদেরকে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি। আমরা যদি দেশের কাজে এবং পজিটিভ সাইডে যদি তাদেরকে উৎসাহিত করতে পারি, তাহলে তাদের কাছ থেকেই আমরা এই যে ন্যাচারাল হ্যাজার্ড গেম যেখানে থাকবে খুব আকর্ষণীয়, যে ভূমিকম্পের আগে কি কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, ভূমিকম্পের সময় কোন কোন জায়গাগুলো নিরাপদ, ইনডোরে, অফিসে, আউটডোরে কোন জায়গাগুলো নিরাপদ, সেটা আমাদের সাথে বসে সেই জিনিসগুলো ওখানে অ্যানিমেটেড ওয়েতে দেখানো হবে, এবং এটা খেলবে যারা গেমটা, এবং গেমের মতো করে খেলবে। হ্যাঁ, এবং ভূমিকম্পের পরে কার কি দায়িত্ব, এই জিনিসগুলো যদি আমি 3 থেকে 6 মাস সময়ের মধ্যে যদি এই গেমটা আমি খুব আকর্ষণীয়ভাবে দিতে পারি, তাহলে সবাই এটা খেলে আমাদের সেই থিওরিটিক্যাল
তাতেও সেই জ্ঞানটা অর্জন করবে। এর মধ্যে এই পর্যন্ত কিন্তু শেষ হবে না। এরপরে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স তারা যদি নিয়মিত মহড়া করে, তাহলে এই যে আমি জ্ঞানটা অর্জন করলাম গেম খেলতে খেলতে, এটা একটা প্র্যাকটিক্যাল, তাহলে এই অনুশীলনের মাধ্যমে আমি মহল্লা ভিত্তিক যদি এটা করি, ভলেন্টিয়াররা এসে দেখবে যে ওই গেম অনুযায়ী তারা সঠিক জায়গায় আশ্রয় নিল কি না, তাহলে প্র্যাকটিসটা হয়ে গেলে আমার কী হবে, মানসিক মনোবলটা বৃদ্ধি পাবে। তাহলে এর থেকেও যেটা শুক্রবারে হলো আরও যদি তীব্র বোঝাগনীয় হয়, তাহলে কিন্তু আমি আতঙ্কিত হব না। আমি মাথা ঠান্ডা রেখে সঠিক জায়গায় 2-1 কদমের মধ্যে নিরাপদ জায়গায় আশ্রয় নেব। ধন্যবাদ। এবং এইটা করলে জানমালের ক্ষয়ক্ষতির ন্যূনতম পর্যায়ে আসবে। তরুণ সমাজের প্রতিনিধিরাও রয়েছে, আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে চাই। এমন একটা অ্যাপ লঞ্চ হলে আপনারা কি এটাতে পার্টিসিপেট করতে চান? একটা কোয়েশ্চেন নিয়ে নিই। আচ্ছা, তো ধরে নেন আমার নাম হচ্ছে তারেক, আমি হচ্ছে মতিঝিল থেকে। ধরে নেন একদম ওয়ার্স্ট কেস সিনারিও, একটি 8 মাত্রার ভূমিকম্প হলো। এখন আমি যে জায়গাটা এলাকায় থাকি ওইখানে সব বিল্ডিং অনেক উঁচা উঁচা, লাইক 15 তালা 20 তালা। এখন ওরকম একটা সিচুয়েশনে বিল্ডিংটা কি এরকমভাবে কাত হয়ে পড়ার চান্সেস বেশি, না একদম স্যান্ডউইচের মতো এমন হয়ে যাওয়ার চান্সেস বেশি? আর এমন ক্ষেত্রে করণীয়টা কি দুই ক্ষেত্রে? আচ্ছা, অ্যাডিশনাল একটা কথা আমি যোগ করতে চাই যে অনেকে ছাদে চলে যান, এটা কি আসলে নিরাপদ কিনা এই প্রশ্নের সাথে যুক্ত করলাম। আচ্ছা, ঠিক আছে, আমি কয়টা মিলে তাহলে এটা উত্তরটা দিই। একটা হচ্ছে যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা, সে আমার থেকে ভালো বলতে পারবেন যারা আর্থকুইক ইঞ্জিনিয়ার, কী ধরনের বিল্ডিং কেমন কি, তাই না? আমাদের এখানে তো ডিফারেন্ট টপোলজির বিল্ডিং রয়েছে। আপনি যেটা বললেন যে এরিয়াতে, সেখানে হচ্ছে হাই রাইজ বিল্ডিং। তো নিশ্চয়ই হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে রিনফোর্স কলাম দিয়ে তৈরি, অত্যন্ত মজবুত এবং তার ফাউন্ডেশনও ভালো, তাই না? এখন ভিতরের হচ্ছে পার্টিশন ওয়ালগুলাই হচ্ছে ইউজুয়ালি বিক করে, কিন্তু কলামগুলা কিন্তু ঠিকই থাকে, তাই না? তো সেইগুলা হচ্ছে একটা হচ্ছে এরকম কাছে পড়বে না এরকম নিচে ডুবে যাবে, এখন এটা দুটাই হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে হাই রাইজ বিল্ডিং নিচেরটা আমরা ওপেন রেখে দিই। হ্যাঁ, এটাকে বলা হয় সফট স্টোরি বিল্ডিং, যেখানে এই শেয়ারিং স্ট্রেংথ, এটা যদি আমি ক্রসবার দেওয়া থাকতো দুটো পিলারে, তাহলে এটা এরকমভাবে দুললেও এটা ভাঙতো না। এখন ওই বিল্ডিংয়ের হবে কি, যেটা ওপেন স্পেস, সেটার মাঝখান থেকে ওই পিলারটা ভেঙে এটা পাশের বিল্ডিংয়ের সাথে গায়ে লেগে পড়ে যেতে পারে, তাই না? আর একটা হচ্ছে আমাদের যেটা লিকুইফ্যাকশন, আপনারা নাম শুনেছেন। আমাদের যদি ভূগর্ভস্থ পানির স্তর যদি বর্ষাকালে যদি উপরে থাকে, সাধারণত বর্ষাকালে এটা উপরে থাকে, তাহলে ওই সময় যদি ভূমিকম্প হয়, তাহলে ওইখানকার নিচের বিল্ডিংয়ের নিচে স্যান্ডটা লিকুইফাই হয়ে যাবে। হয়ে গেলে বিল্ডিংয়ে যে ওয়েট, সেটা হচ্ছে একটা ওয়েট জিনিস যদি লিকুইডে ড্রপ হয়, তাহলে এটা ড্রপ হয়ে যাবে এই জিনিস। আর একটা যেটা প্রশ্ন আসলো ছাদের উপরে, যেটা আমি বললাম যে ভূমিকম্পের সময় কোনো রকম মুভমেন্ট করা যাবে না, অনলি ইন 2-3 কদমের মধ্যে নিরাপদ জায়গায় যেতে হবে। ছাদে বা সিঁড়ি দিয়ে নামা এটা আরও বিপজ্জনক, এবং রাস্তায় তো আরও অনিরাপদ, ঝুঁকিপূর্ণ। যেগুলা ক্যাজুয়ালিটি হয়েছে সব হচ্ছে রাস্তায় হয়েছে, উপর থেকে পরে। এবং এই যে গ্লাসগুলা যখন বিল্ডিং হয়তো টিকে থাকবে, হ্যাঁ, এখানে যে গ্লাস প্যান আছে এটা হচ্ছে ব্রিটল, এখন এগুলো হচ্ছে একটা বুলেটের মতো নিচে এসে পড়বে, তখন এটা অনেক ক্যাজুয়ালিটি বাড়বে। আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি, আমি সাদমান, আমি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2য় বর্ষে আছি আর কি। আমি 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন, 2টাই খুব পার্সোনাল লেভেলের প্রশ্ন আর কি। তো একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে এলাকাতে থাকি ওটা মূলত পুরাতন ঢাকার দিকে আর কি, পুরাতন ঢাকার গ্যান্ডারিয়া, যাত্রাবাড়ি বা এই ধরনের এলাকা। তো এই ধরনের এলাকার মানুষের জন্য স্পেসিফিক্যালি, যেখানে কিছু কিছু ক্ষেত্রে ভূমিকম্পের পর ক্র্যাক দেখা গিয়েছে বা এই ধরনের, এদের জন্য কি পরামর্শ? আর দ্বিতীয় হচ্ছে কি, যে এই ভূমিকম্পের পর আমরা দেখতে পাচ্ছি, যেমন আমার ছোটো ভাই, আমার নিজের ছোটো ভাই, সে হলো হঠাৎ করে রাতের বেলা জেগে উঠে কান্নাকাটি শুরু করছে যে ভূমিকম্প ভূমিকম্প। বা আমি হলো প্রায় মানে যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পর একটা ভাইব্রেশন অনুভব করি। অর্থাৎ এরকম সাইকোলজিক্যাল ট্রমার মধ্য দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য বা এটার জন্য আমরা কি করতে পারি? ধন্যবাদ স্যার। এটা আমার কাছে প্রশ্ন না কার কাছে? সব দুজনের কাছেই প্রশ্ন। জি, আপনার কাছে শুরু করি। আমি শেষেরটা আগে বলি। এটা শুধু যে ছোটদের হচ্ছে তা না, এটা বড়দেরও হচ্ছে। বড়রা বলছে না, শিশু বলছে। এবং আমরা সমাজে শিশুদেরকে তো কোনো ডিসকাশনের মধ্যে রাখি না। আবার একটা দেখবেন, যখন টেলিভিশনে দেখাচ্ছে আমরা ঘুরে ফিরে ওই ছবিগুলোই দেখছি, ওইটাই দেখছি, এবং এইটা শিশুর মনের উপর একটা প্রভাব ফেলে, খুব
খারাপ প্রভাব ফেলে। আমাদের প্রথমে করা উচিত, আমরা তো জেনে গেছি কি হয়েছে, আর তো ডিটেলস আমার জানার দরকার নেই, আমার তো সারাদিন ওখানে বসে থাকা দরকার নেই, আমার নিজেরও খারাপ হচ্ছে এবং শিশুদেরও খারাপ হচ্ছে। আবার অনেকে দেখছি যে আয় তোর নরসিংদীতে একটা বন্ধ থাকে না, দেখ নরসিংদীর অবস্থা কি হয়েছে, কি আশ্চর্য ব্যাপার। এটা একটা লং, তার মনের মধ্যে একটা পড়বে। তো সেটা করতে গেলে দুটো কাজ আছে, একটা হচ্ছে এগুলো দেখা বন্ধ রাখা, আর একটা হচ্ছে শিশুর সাথে কথা বলা। তার মনের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন আসছে, আমরা কোনো প্রশ্ন কিন্তু স্টুপিড প্রশ্ন না, সে তার মনে প্রশ্নগুলো আসছে, তো এগুলোর উত্তর দিতে হবে। উত্তর না দিতে পারলে, যে উত্তর দিতে পারবে বা না পারলে তার সাথে কথা বলতে হবে। আমরা এই কয়দিনে শিশুদের সাথে সবচেয়ে বেশি কম কথা বলেছি, কথাই বলি না। ও কি বুঝে, ওর সাথে কি আলাপ হবে? আমরা ফোনে আলাপ করতেছি, তোমার ওখানে কি হলো, তুমি তো নামতে পারো নাই, তোমার তো ওড়না ছিল না, তুমি কিভাবে যাবা, এইসব আলোচনা করছি। কিন্তু শিশুদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না। এইটা আমাদের খুব করে করা উচিত। আরেকটা বললেন, গ্যান্ডারিয়া কিন্তু অপেক্ষাকৃত সেফ যাত্রাবাড়ির চাইতে। যাত্রাবাড়ি কিন্তু মাটি ফেলে ফেলে বিল্ডিংগুলো হয়েছে, গ্যান্ডারিয়া কিন্তু আমাদের অনেক পুরনো মাটির জায়গা, ওখানে যে আগের যে বিল্ডিংগুলো ছিল অনেক জায়গা, ওখানে অত ভয়ের কিছু নাই বলে, কিন্তু ওখানে এখন অনেকগুলো হাই রাইজ বিল্ডিং হয়েছে, যেগুলো আমার ভয় হচ্ছে যে তারা কথা বলছি ওটা হলো মিরহাজির বাগ, মানে গ্যান্ডারির একটু পিছনের দিকে আর কি, ওই জায়গাটা একটু ঘিঞ্জি এলাকা এবং ওই জায়গাতে অনেকগুলা মানে এরকম বিল্ডিং অপরিকল্পিত, এমনকি রাস্তাও নাই অনেক জায়গায়, খুব গলির মধ্যে আছে, সেগুলো তো আসলেই ভয়ের জায়গা। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে নেই আমরা। আসসালামু আলাইকুম, আমি নিশাত মিয়া, পড়ালেখা করছি জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে, গিরিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন, একটা স্যারের কাছে, যে আমাদের অন্যান্য বিভাগীয় শহর থেকে ঢাকা কেন্দ্রিক বেশি মানুষ, এবং আমরা জানি যে উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা শহর, তবুও আমরা ঢাকা থেকে যেতে পারছি না। যেরকম আমার ভার্সিটিতে আমি এখনও যেতে পারিনি। তো এইটার কি স্থায়ী সমাধান হতে পারে, যে আমরা অন্য কোনো শহরকে একটু বড় করে রাখতে পারি কিনা, যেরকম হসপিটাল, ইউনিভার্সিটি, এগুলো দিতে পারি কিনা, এটার জন্য সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, যে ঢাকাকে স্থায়ীভাবে কোনো একটা সমাধানের পথে নেওয়া যায় কিনা, যেরকম আমরা রাত্রে ঘুমিয়ে আছি 2টা-3টার দিকে, তখন যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। জি, ধন্যবাদ। জি, আমি বলি যে অনেক আগেই কিন্তু বিকেন্দ্রীকরণের কথাবার্তা হচ্ছিল, যে অন্যান্য বিভাগীয় শহরগুলোকে কিভাবে তৈরি করা যায় সেখানে, সেটা আমাদের করতে হবে, এটার কোনো বিকল্প নাই। যে সব রক্ত যদি মুখে চলে আসে এটা তো আর স্বাস্থ্য হইল না। তো আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে, যেতে হবে। মানুষ যদি একটা জেলা শহরে বা একটা বিভাগীয় শহরে ঢাকার জিনিসগুলো পায়, এখন তো বিয়ে করতে গেলেও ঢাকায় আসা লাগে, বিয়ের বাজারটাও ঢাকাতে করতে হবে। এই যে কোচিং হচ্ছে, আমি অনেক আগের কথা বলছি, নরসিংদীতে গেছি, একটা ডিসির অফিসে মিটিং হচ্ছে, যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ছিল সে এসে ডিসি সাহেবের সাথে কানে কানে কথা বললো, ডিসি বললো যান 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 চলে গেল। আমরা ওনাকে ছেড়ে দিলেন কেন? বললো ওর 2টা মেয়ে আছে, তারা কোচিং করে ঢাকায়, ও নিয়ে যাবে আবার নিয়ে আসবে, এখন না গেলে ও ওটা করাতে পারবে না, রাত 10টা-11টা বাজে তার ফেরত আসছে। তার মানে কোচিং, বিয়ে, পড়াশোনা সবই ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরে কোনো কিছু নাই। এবং যে ঢাকায় এসে কোচিং করতে পারে না, সে মনে করে তাহলে আমি ভর্তি হতে পারবো না। এটা আপনাদের নিজেদের দিয়ে আপনারা দেখেছেন। তো এত কিছু তো ঢাকাকে করা যাবে না, ঢাকার বাইরে আমাদের যেতে হবে, আমাদের ওইদিকে মন দিতে হবে। যেটা হুমায়ুন ভাই বলছিলেন, যে আমাদের ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের সাথে সাথে আমাদের প্ল্যানিংটা করতে হবে, এই যে শহর কেন্দ্রিক যে আমাদের টোটাল জীবিকার প্ল্যানিংটাও ওইভাবে করতে হবে, এবং ল্যান্ড ইউজ প্ল্যানিং করলে জীবিকার প্ল্যানিংটাও হবে, এবং এটা যত দ্রুত সম্ভব আমাদের এটা করতে হবে, ঢাকা থেকে ভিড় কমাতে হবে। জি, ধন্যবাদ। ভূমিকম্প হয়ে যাওয়ার পরে পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? ভূমিকম্প হয়ে যাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে, যদি সেই ধরনের ভূমিকম্প যদি ঢাকা শহরকে, যেটা বলা হচ্ছে যে অনেক বিল্ডিং ডেমোলিশ হয়ে যাবে, এই ধরনের ক্ষয়ক্ষতি হবে, তাহলে আমাদের তো যে রেস্কিউ টিম যেটা আছে, দেন মেডিকেল টিম, হ্যাঁ, এইগুলা কোথায় আপনার প্রায়োরিটি বেসিসে কোন এরিয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হলো সেখানে পাঠাতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোন জায়গায় ক্ষতিটা বেশি হবে বা হয়েছে এইটা জানার উপায়টা তো সরকারের সেই পরিকল্পনার মধ্যে নেই। সরকারের পরিকল্পনায় আছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন জায়গায় ক্ষতিটা হলো কিভাবে জানবেন, বললাম আমরা ড্রোন পাঠাবো, ড্রোন পাঠিয়ে আমরা একটা পিকচার তুলবো, তো ওখানে তো অনেক সময় চলে যাচ্ছে। তো আমি যদি ফের আবার সেই স্মার্ট টেকনোলজি, স্মার্টফোন ব্যবহার করি, যে ডু ইউ ফিল ইট, যেটা ইউএসজিএস ব্যবহার করে, হ্যাঁ, সেটা যদি এখন থেকে চালু করি,
তাহলে যে কোনো কম্পনের সময় কী ধরনের হলো 1 2 3 4 বাটন আছে বা ওই ধরনের অ্যাপসে ওই ধরনের থাকবে, ওইটা টিপলে পরেই সে ওই তার টাওয়ার থেকে লোকেশন নিয়ে ওইটা পেয়ে যাবে, হ্যাঁ কোন ওই পিকচারটা পেয়ে যাব, একটা মানচিত্র পেয়ে যাব, সেই অনুযায়ী প্রায়োরিটি বেসিসে আপনার সেই উদ্ধার কার্যের সেই রেস্কিউ টিম, মেডিকেল অপারেশন বা খাদ্য অন্যান্য জিনিস এগুলা যাবে। এবং এটার জন্যে যে আপনার কোর্স অফ মানি বাজেট করা আছে, হেভি ভেহিকেলস উদ্ধার কার্যের জন্যে, কিন্তু এইটা ওই সময় চালানোর মতো যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভলেন্টিয়ার, তারা ততদিন থাকবেন কিনা, কারণ এটা চলমান প্রক্রিয়ার মধ্যে যেটা আমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের বয়স এখন 15 বছর, ওর সাথে যোগ করলে তারা এখন অনেক বয়স্ক এবং তারা ডিসপ্লেসড, সো এটা চলমান প্রক্রিয়ার মধ্যে নেই। জি, ধন্যবাদ সৈয়দ হুমায়ুন আক্তার। এই প্রসঙ্গ ধরেই ঘটনায় ওয়ারা আপনার কাছে আসতে চাই যে ভূমিকম্প হওয়ার পরে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলছিলেন, আমরা তো প্রস্তুত কিনা এই বিষয়টি বলবেন। অবশ্যই বড় ধরনের একটা ভীতি আছে আমাদের মধ্যে যে বড় ধরনের ভূমিকম্পের পরে ঢাকা কতটা সার্ভাইভ করতে পারবে, এই আশঙ্কা তো থাকে। প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজটা যে বিল্ডিংয়ে আছে এটা অনেক পুরানো বিল্ডিং এবং অলরেডি বলে দেওয়া আছে এটা ভেঙে বানাতে হবে আর কি, এই পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা না হলে ওটা ভূমিকম্প বড় হলে ওটা ভেঙে যাবে। এখন আমাদের ঢাকা শহরের এখনও সবচেয়ে ভালো মেডিকেল সাপোর্ট দেয় ঢাকা মেডিকেল কলেজ, এবং আমরা যতই প্রাইভেট করি না কেন পাবলিক মেডিকেল ইনস্টিটিউশনগুলো এখনও বাংলাদেশের সবচেয়ে ভালো আছে। সেখানে যদি যেতে পারেন, সেখানে যদি আপনি সুযোগ পান, আপনি ফেরত আসতে পারবেন প্রাইভেটের চাইতে। এখন ঢাকা মেডিকেল কলেজের কি প্ল্যান আছে, ধরেন কথা ওটা বসে গেল, কিন্তু তার সামনে আমাদের ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়াম এবং বড় একটা মাঠ আছে, সেই মাঠটাই ফিল্ড হসপিটাল হতে পারে। এই প্ল্যানিংটা তো আপাতত করে রাখতে পারি আমরা। যারা ডিউটিতে থাকবে তারা হয়তো ক্যাজুয়ালিটি হবে, যারা বাইরে আছে ওখানে তো শিফট ডিউটি হয়, তারা কার কাছে রিপোর্ট করবে। এবং এটা একটা মহড়ার মতন করা উচিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক খোলা জায়গা আছে, সেই খোলা জায়গাগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তেমন যদি আমাদের মেডিকেল ক্যাজুয়ালিটি হয় এবং ইমার্জেন্সি দেখা দেয়, কিন্তু সেগুলো আমার প্ল্যানিংয়ের অংশ হতে হবে। আরেকটি বিষয় যে বিল্ডিংগুলো এখনো বিল্ডিং কোডের মধ্যে আসেনি তাদেরকে আইডেন্টিফাই করে মার্ক করে দেওয়া উচিত বলে মনে করেন? না, তো কালকেও পেপারে দেখলাম যে কতগুলো বেরিয়েছে, আগে আরেকবার হয়েছিল যেটা জাইকা এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল, বুয়েটের টিচাররা সেটার সাথে যুক্ত ছিল, তারা একটা লিস্ট করেছে। ওই লিস্টটা আজ পর্যন্ত কেন পাবলিক করা হচ্ছে না, এবং বিল্ডিংয়ের গায়ে গিয়ে দাগ দিয়ে আসা উচিত যে এই বিল্ডিংটাকে আমরা বলছি। কথাটা আরেকবার উঠেছিল ভূমিকম্পের সময় যে বিল্ডিং এর গায়ে দাগ দিয়ে দেওয়া হবে যারা বিল্ডিং কোড মানছে না, কিন্তু তারপরে আবার হারিয়ে গেছে। কালারিং করে দেওয়া উচিত, বলে দেওয়া উচিত, পাবলিককে জানিয়ে দেওয়া উচিত যে এই বিল্ডিং তুমি ভাড়া নিও না। এইটা কাজটা করা উচিত। যদি আমি না ভাঙতে পারি, এই কাজটা অন্তত করে দেওয়া উচিত যে তুমি কেন এই বিল্ডিং, এটা লাল রঙের বিল্ডিং, তুমি কেন ভাড়া নিয়েছো, কেন তুমি এখানে। যে কারণে ওই যে প্রশ্ন আসলো ড্যাপ যে ছিল ওখান থেকে সরে আসা হয়েছে, একই কারণে যে বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা লাল দিয়ে দাগ দেওয়ার কথা, সেটা ওই একই কারণে হচ্ছে না আর কি। শুধু ঢাকা না, আমার সিলেটেও অ্যাসেসমেন্ট হয়েছে। সিলেটে একবার ভূমিকম্প হলো 2019-এ মনে হয়, তারপরে সিলেটেও একটা ম্যাপিং করা হয়েছিল, কিন্তু ওই যে ঢাকা মেডিকেলের কথা যেটা আসলো না, আসলে কন্টিজেন্সি প্ল্যানের মধ্যে রয়েছে। সিডিএমপিতে যখন এটা হয় তখন কন্টিজেন্সি প্ল্যানে এগুলো আছে যে ওপেন ফিল্ডগুলো হচ্ছে টেম্পোরারি, মানে মোবাইল হসপিটাল, ঢাকা মেডিকেলকে রেট্রোফিটিং করা। হ্যাঁ, অ্যাটলিস্ট রেট্রোফিটিং হচ্ছে সরকারি যেগুলো আছে লাইফ সাপোর্ট যেগুলো দিবে রেট্রোফিটিং করা, কিন্তু সরকারি আজ পর্যন্ত যেরকম সচিবালয়ের মধ্যে একটা বিল্ডিং আছে সেটা ঝুঁকিপূর্ণ, সেটা রেট্রোফিটিংয়ের জন্য বলা হয়েছে। ফায়ার ব্রিগেড, দেন ইলেকট্রিক সাপ্লাই, দেন গ্যাস সাপ্লাই যেখান থেকে হয় সেই বিল্ডিংগুলো রেট্রোফিট করা, এবং সেখানে আপনার হচ্ছে সেন্সর বসানো, অটোমেটিক বন্ধ হয়, সেগুলো সরকারি তো আজ পর্যন্ত সেটা করতে পারে নাই। আর ইন্ডিভিজুয়াল বিল্ডিং যেগুলা রেট্রোফিটিং বা করা ঝুঁকি, এটা হচ্ছে আমার মতে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি নট পসিবল। কারণ আমি চাইলে কোথায় যাব? আমি আমার সমস্ত মানে সঞ্চয় দিয়ে আমি এটা করেছি, এসে আমি এখন বসবাস করছি, এখন বুঝতে পারলাম ভূমিকম্পে আমারটা ঝুঁকিপূর্ণ, তাহলে আমাকে কোথায় যাবো? আর রেট্রোফিটিংয়ের কথা বলা হচ্ছে, অ্যানাদার 10 to 30% ওর সাথে আমাকে টাকা যোগ করে এটা মজবুত করতে হবে, সেই টাকা আমার কোথায়, কে দিবে টাকা? আমার তো আর টাকা নেই। আমরা আরো দুটো প্রশ্ন নিয়ে নিই, ছোট ছোট দুটো প্রশ্ন নেব।
আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিম হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আমার একটাই প্রশ্ন হুমায়ুন স্যারের কাছে। আপনি ভূমিকম্প এবং দুর্যোগের জন্য বিভিন্ন সমাজের মানে স্টেক হোল্ডারদের রোলের কথা বলেছেন, তবে একাডেমিয়ার রোলটা কিন্তু এখানে একটা পার্টিকুলার খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেন এই এত বছরে ইউএসজিএস এর মতো একটা প্রতিষ্ঠান বিশেষত দাঁড় করাতে পারলাম না? কেন আমাদের দেশের জিনিসপাতি নিয়ে গবেষণাতে মানুষ উৎসাহী হচ্ছে না? এত এত ডিগ্রিধারী লোকজন বের হচ্ছে কিন্তু বাস্তবসম্মত গবেষণা হচ্ছে না। তো এই ব্যাপারে রিসোর্স অ্যালোকেশন নিয়ে অনেক প্রবলেম আছে। এখানে এটা আপনি পরামর্শ খুবই দিন। মানে চমৎকার প্রশ্ন। এই এবং উত্তরটা নিয়ে নিই একটু ছোট্ট করে, যেহেতু আমরা সময় স্বল্পতায় রয়েছি, ছোট করে একটু আপনার কাছে সেটাই নিব। এখানে আমি বলতে চাচ্ছি যে দায়িত্ববোধ, আমি এর আগে বলেছিলাম দেশপ্রেম এবং দায়িত্ববোধ। আমি একটা সরকারি চাকরি পেয়েছি, আমার হচ্ছে মাস গেলে আমি বেতন পাই, আমার দায়িত্ব পালন না করেও আমি বেতন পাচ্ছি, তো আমার নিজের থেকে তো কিছু দায়িত্ব আছে, তাই না? যে মানে ওই প্রতিষ্ঠানকে কন্ট্রিবিউট করা, দেন প্রতিষ্ঠানকে কন্ট্রিবিউট করলে দেশকে কন্ট্রিবিউট করা। এখন এই জন্য আমি বলি যে এইটার পিছনে আমি বিউটিফুল কোশ্চেন, এবং এটাই আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম আসুক, একটু সময়ও আমাকে দিতে হবে এটার জন্য যেরকম ভূমিকম্পের বিষয়ে যেরকম ইউএসজিএস, ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে, তাই না? ইন্ডিয়াতে হচ্ছে ন্যাশনাল সেসমোলজিক্যাল সেন্টার নিউ দিল্লি, এখানে রয়েছে। নেপালে হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ নেপাল। এরকম বিশ্বের সব জায়গাতে হচ্ছে জিওলজিক্যাল সার্ভেগুলো। আমাদের এখানে হচ্ছে বিএমডি, তারা হচ্ছে আবহাওয়াবিদ। তারা যতক্ষণ পর্যন্ত একটা ভূমিকম্প সংঘটিত হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত ইউএসজিএস এর ওয়েবসাইটে ডাটা না আসবে তারা দিতে পারে না। এখন আমি বলি এই জিনিসটা আমি চেয়েছিলাম জিএসবিতে আসুক, অথরিটি। জিএসবি শুড বি দ্য অফিসিয়াল অথরিটি। হ্যাঁ, বিএমডির আন্ডারে সাসমোমিটার আছে, মনিটরিং, ওটা ওখানেই থাকবে, কিন্তু ডেটা চলে যাবে জিএসবিতে। এবং আমি ভূমিকম্প নিয়ে যেহেতু গবেষণা করি, আমি জিএসবির 2 জনকে ট্রেনিংয়ে নিয়ে আসছিলাম, সমস্ত প্রতিষ্ঠান থেকে 2 জন করে করে। তাদেরকে আমি বলেছিলাম তোমরা তোমাদের ডিজিকে যে বলো যে তোমার একটা রুম দিতে, 2 জনকে অ্যাসাইন করতে, একটা কম্পিউটার দিতে। আমি আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ডেটা জেনারেট হচ্ছে আমি অনলাইনে ডেটা দিব, আমি যে তোমাদেরকে শিখিয়ে দিব। 2 বছর তোমরা প্র্যাকটিস করে যখন তোমরা সক্ষমতা অর্জন করবা, সরকারের কাছে তোমরা দাবি করবা যে এই অথরিটিটা জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশকে দেওয়া হোক। সেটা তারা করে নাই। তো ওটা করলে বাড়তি দায়িত্ব কেউ করতে চায় না। ধন্যবাদ। জনাব গহনাই মোয়ারার কাছে একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম শাহজাহানপুর থেকে এসেছি। আমার একটা প্রশ্ন, বলা হয় অনেক প্রাণী ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে, বিজ্ঞানের দৃষ্টিতে এটি কতটা প্রমাণিত? সত্যিই কি তারা আগাম সংকেত বুঝতে পারে? বর্তমান বিশ্বে এমন বৈজ্ঞানিক প্রযুক্তি ও সিস্টেম আছে যা ভূমিকম্পে কিছু আগেই মানুষকে নির্ভরযোগ্য সতর্কতা দিতে পারে, এরকম কোনো প্রযুক্তি কি আছে? ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, এটা একটা মানে এম্পিরিক্যাল অবজারভেশন যে ভূমিকম্পের আগে ঠিক না, আসলে যখন ভূমিকম্পটা শুরু হয় তখন জীবজন্তুরা ইরেটিক বিহেভ করে। হ্যাঁ, এবং তারা ছুটে জঙ্গলের মধ্যে যায়, যে তারা একটা বিশেষ গাছের পাতা সেবন করে, তারপরে তারা নর্মালে আসে। সায়েন্টিস্টরা সেই পাতাটা অ্যানালাইসিস করে দেখেছেন যে তার মধ্যে অ্যাসপিরিন রয়েছে। এটা শুধু জীবজন্তুর মধ্যে না, মানুষের মধ্যেও হয়। হ্যাঁ, ভূমিকম্প হলে মাথাটা একটু টলমল করে, ইমব্যালেন্স হয়ে যায়। এই শুক্রবারের ভূমিকম্পে, তার আগের ভূমিকম্পে অনেকের মধ্যে এই জিনিসটা হয়েছে, যেটাকে বলা হয় ভার্টিগো। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে আমি বলি ভূমিকম্পের সময় অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ তরঙ্গ চতুর্দিকে যায়। সেই তরঙ্গটা যখন আসছে তার মধ্যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা তরঙ্গ, সেটা আমি জানি না, সেটা আর্থকুয়েক ফিজিসিস্ট যারা তারা ভালো বলতে পারবেন, এবং যারা মেডিকেল সায়েন্স নিয়ে এর সাথে গবেষণা করেন তারাও বলতে পারবেন। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যখন আমার ফ্লোর দিয়ে শরীর দিয়ে এসে আমার ব্রেনের যে অংশে ওইটা রয়েছে সেখানে যখন আঘাত করবে তখন আমার মাথাটা একটু ঘুরবে এবং আমি ইমব্যালেন্স হয়ে যাব। তো প্রাণীদের ক্ষেত্রে ওই একই জিনিস আগাম সংকেত দিতে পারে না, ওই সময় হয়। তারা আনইজি ফিল করে, আনইজি, মাথা ঘোরায়। জি, ধন্যবাদ। ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত রয়েছে? আমাদের অনেক কিছু আছে কাগজে কলমে, আসলে বাস্তবে এগুলো নাই, এটা আমি বলবো। এবং আমরা তো দেখলাম যে আমরা কতটুকু অপ্রস্তুত ছিলাম, এবং আমরা এমনকি এইটুকু পৌঁছাতে পারি নাই যারা ছাত্রাবাসে আছে যে তুমি লাভ দিও না, এই বেসিক তথ্যটা আমরা তাদের কাছে দিতে পারি নাই। আর শিশুদের কথা তো বাদই দিলাম। তো আমাদের আসলে শূন্য থেকে শুরু করতে হবে।
আমাদের এখন পর্যন্ত যতগুলা জিনিস আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এগুলা আমাদের পারলে আগামীকাল থেকেই কাজ শুরু করতে হবে। আমরা আসলে প্রস্তুত না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে উপস্থিত হবার জন্য এবং শিক্ষার্থীদেরও অসংখ্য ধন্যবাদ অংশ নেওয়ার জন্য। দর্শক, জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপল আজ এ পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন।